নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকের তাজা কয়েকটি খবর। প্রথমে দেখে নিব শিরোনাম। কর্মীদের হাজিরা নিয়ে করা মনোভাব অর্থ দপ্তরের, নবান্নে আর খাতায় সই নয়, লিখিত নির্দেশ কর্মীদের। মুচলেকা দিলেই সবকিছু হয় না, শুভেন্দুকে হাওড়ায় সভা করার অনুমতি দিয়ে সতর্ক করল হাইকোর্ট। ইডি সিবিআই এর মামলা একই এজলাসে শুনানির আর্জি, ঝুলেই রইল পার্থের জামিনের আবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, দেখে নিন বিস্তারিত। তাজা খবর পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। নবান্নে অর্থ দপ্তরের কর্মীদের হাজিরা নিয়ে আগেই করা পদক্ষেপ দেখা গিয়েছে। তাতেও কাজ না হওয়ায় এবার নতুন করে নির্দেশ জারি হলো। তাতে খাতায় সই করার পুরনো নিয়মই আর থাকছে না। মুখের কথায় কাজ হচ্ছে না। অর্থ দপ্তর এবার লিখিত নির্দেশ জারি করল সরকারি কর্মীদের জন্য। নবান্নে অর্থ দপ্তরের কর্মীদের হাজিরার ক্ষেত্রে একমাত্র বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণযোগ্য বলে চালু হলো। গত সোমবার ওই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন রাজ্যের উপসচিব ডেপুটি সেক্রেটারি নাভেদ আক্তার। সেই নির্দেশে বলা হয়েছে, এতদিন বায়োমেট্রিকের পাশাপাশি খাতায় সই করার সুবিধা বজায় থাকলেও তা এবার বন্ধ হয়ে যাচ্ছে। 2023 সালের মে মাসে অর্থ দপ্তর নবান্নে হাজিরার বায়োমেট্রিক পদ্ধতি চালু করে। কিন্তু সেই সঙ্গে খাতায় সইয়ের পুরনো ব্যবস্থাও রেখে দেওয়া হয়েছিল। কিন্তু দেখা গিয়েছে, অনেক কর্মী বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করছেন না, শুধুই খাতায় সই করছেন। দেখা গিয়েছে যে, অন্য কোনো দপ্তর থেকে যারা বদলি হয়ে নবান্নে এসেছেন, তারা অনেকেই বায়োমেট্রিক পদ্ধতির জন্য প্রয়োজনীয় ডেটা দপ্তরকে দেননি। ফলে তাদের বায়োমেট্রিক ব্যবস্থা চালুই হয়নি। যারা পদোন্নতি কারণে নবান্নে এসেছেন, তাদের ক্ষেত্রেও এমন দেখা গিয়েছে। এই সব কারণ দেখিয়েই নতুন নির্দেশে বলা হয়েছে, নবান্নে অর্থ দপ্তরের সব বিভাগ এবং শাখার সর্বস্তরের কর্মীদের জন্য একমাত্র বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরাই গ্রহণযোগ্য হবে। পদোন্নতি বা বদলি হয়ে যারা নবান্ন আসবেন, যোগ দেওয়ার দিনই তাদের বায়োমেট্রিক সংক্রান্ত কাজ করে নিতে হবে। একইভাবে যারা নবান্ন থেকে অন্য কোনো দপ্তরে চলে যাবেন, তাদের বায়োমেট্রিক ব্যবস্থা বন্ধ করার কথা আগাম জানাতে হবে। অর্থ দপ্তরের এক পদস্থ আধিকারিকের কথায়, সকলকে বারবার বলা হলেও গত 1 বছরে অনেকেই বায়োমেট্রিক ব্যবস্থা ব্যবহারের সদিচ্ছা দেখাচ্ছেন না। সেই কারণেই এই নির্দেশ। সকলে বায়োমেট্রিক ব্যবহার না করায় মাসের শেষে কর্মীদের হাজিরা সংক্রান্ত রিপোর্ট বানাতে খুব অসুবিধা হচ্ছে। এবার আর সেই সমস্যা থাকবে না। কবে থেকে ওই ব্যবস্থা চালু হবে, নির্দেশে অবশ্য তার উল্লেখ নেই। ওই আধিকারিকের বক্তব্য, বায়োমেট্রিক ব্যবস্থা তো এমনিতেই চালু রয়েছে, তাই নতুন করে তারিখ জানানোর কিছু নেই। শুধু খাতায় সই বন্ধ হয়ে গিয়েছে। রাজ্যে সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি মজবুত করতে প্রথম থেকেই কড়া মনোভাব দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো রাজনৈতিক দলের ডাকা ধর্মঘটে সরকারি দপ্তরে সর্বাধিক কর্মীর হাজিরা নিশ্চিত করতে অনেক ব্যবস্থাও নিয়েছেন তিনি। সেই সঙ্গে সরকারি এবং সরকার পোষিত স্কুল, কলেজেও শিক্ষক, শিক্ষাকর্মীদের হাজিরা এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করতে কড়া মনোভাব দেখিয়েছে স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন দপ্তর। যদিও কোনো জায়গাতেই বায়োমেট্রিক ব্যবস্থায় পুরোপুরি সাফল্য আসেনি। অনেক স্কুলে থাকলেও সমস্ত স্কুলে এখনো বায়োমেট্রিক বাধ্যতামূলক নয়। অর্থ দপ্তরের ওই আধিকারিক বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই কর্মীদের অনিচ্ছাই মূল কারণ। তবে অনেক স্কুলে অভিভাবকদের অভিযোগের জেরে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। অনেক হাসপাতালে রোগী কল্যাণ সমিতি এই বিষয়ে নজরদারি চালায়। কিন্তু খোদ নবান্নে অর্থ দপ্তর 1 বছরের চেষ্টায় পুরোপুরি সাফল্য পায়নি। অগত্যা খাতায় সই তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার হয়েছে। প্রসঙ্গত, 2023 সালের মার্চ মাসে নবান্নে বিভিন্ন দপ্তরে আচমকা চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। তখন তিনি অর্থ দপ্তরও পরিদর্শন করেছিলেন। সেই সময়ই কর্মীদের হাজিরা নিয়ে প্রশ্ন উঠেছিল। দুপুর 12:30টার পরেও 25% কর্মী উপস্থিত বলে মুখ্যমন্ত্রী জানতে পারেন। এরপরেই কর্মীদের সকাল 10:15টার মধ্যে হাজিরা এবং বিকেল 5:15টা পর্যন্ত অফিসে থাকার নির্দেশ মানতে বলা হয়েছিল। সেই বছরেই নবান্নে ফেস রেকগনিশন বায়োমেট্রিক মেশিন বসানোর কাজ শুরু হয়। অর্থ দপ্তরে কর্মীদের সময়ে হাজিরার সমস্যা অবশ্য নতুন নয়। এক কর্তা পুরনো কথা উল্লেখ করে বলেন, কর্মীদের নিয়মে বাধার কাজ শুরু হয়েছিল যখন অর্থ দপ্তরের প্রধান সচিব ছিলেন এইচ কে দ্বিবেদী, পরে যিনি রাজ্যের মুখ্য সচিব হয়েছিলেন।
তিনি অনেক দিন অফিস শুরুর পর আচমকা হাজিরা খাতা চেয়ে গরহাজিরদের নামের পাশে লাল কালির দাগ দিয়ে দিতেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীকে অনুপস্থিত দেখিয়ে তার ছুটি কাটা হতো। এমন নানা উদ্যোগেও পুরোপুরি কাজ না হওয়াতেই 2023 সালে বায়োমেট্রিক ব্যবস্থা চালু হয়েছিল। এবার সেটি একমাত্র হাজিরার পদ্ধতি হয়ে গেল। আদালত নির্দেশে বলেছে, হাওড়ার দেউলিবাজার এলাকায় সভা করতে পারবে বিজেপি, তবে 1,500-এর বেশি জমায়েত করা চলবে না। সভাস্থলে কেবলমাত্র বিরোধী দলনেতার গাড়ি প্রবেশ করতে পারবে। পুলিশ অনুমতি না দেওয়ায় হাওড়ার দেউলিবাজার জংশনে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার হাইকোর্ট সেই ছাড়পত্র দিয়েছে। তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানিয়ে দিল, কোনো সংকীর্ণ রাস্তায় সভা করার ক্ষেত্রে আর ছাড় দেওয়া হবে না। বিচারপতি ঘোষ বলেন, শেষবারের মতো অনুমতি দিচ্ছি। এরপর থেকে চওড়ায় 20 মিটারের কম রাস্তায় সভার অনুমতি চাইলে দেব না। কোনো ঘটনা ঘটে গেলে পুলিশের কিছু করার থাকবে না। আদালত নির্দেশে বলেছে, হাওড়ার দেউলিবাজার এলাকায় সভা করতে পারবে বিজেপি, তবে 1,500-এর বেশি জমায়েত করা চলবে না। সভাস্থলে কেবলমাত্র বিরোধী দলনেতার গাড়ি প্রবেশ করতে পারবে। সভাস্থল থেকে দূরে থাকবে অন্য সমস্ত গাড়ি। সেখান থেকে হেঁটে সভায় যোগ দিতে হবে। শ্যামপুরের ওই এলাকায় এর আগে সভা করতে চেয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে আবেদন করে বিজেপি, কিন্তু সভার অনুমতি মেলেনি। এরপরে হাইকোর্টের দ্বারস্থ হন স্থানীয় বিজেপি নেতৃত্ব। মামলার শুনানিতে রাজ্য যুক্তি দিয়েছে, যে স্থানে সভা করার জন্য অনুমতি চাওয়া হয়েছে সেটি সংকীর্ণ জায়গা। বিরোধী দলনেতা যে ক্যাটেগরির নিরাপত্তা পান, ওই জায়গায় কোনো ঘটনা ঘটে গেলে পুলিশের পক্ষে সামাল দেওয়া মুশকিল হবে। যার প্রেক্ষিতে বিজেপির তরফে আইনজীবী জানান, শান্তিপূর্ণভাবেই সভা করা হবে, কিন্তু রাজনৈতিক কারণে সভার অনুমতি দেওয়া হচ্ছে না। নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না। ওই আইনজীবী বলেন, প্রয়োজনে মুচলেকাও দিতেও পারি। আইনজীবীর ওই সওয়াল শুনে বিচারপতি ঘোষের মন্তব্য, মুচলেকা দিলেই সব কিছু হয় না। কোনো অঘটন ঘটলে, জীবনহানি হলে মুচলেকা দিয়ে কি হবে? পরবর্তী সময়ে সরু রাস্তায় আর সভা করার অনুমতি দেব না। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআইয়ের দায়ের করা মামলায় বুধবার জামিনের আবেদনের শুনানি ছিল ব্যাংকশাল আদালতে। কিন্তু শুনানির শুরুতেই ইডি আবেদন জানায়, যাতে উভয় তদন্তকারী সংস্থার মামলাই আদালতের একই এজলাসে শোনা হয়। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলায় বুধবারও ঝুলেই রইল প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলা। বুধবার ব্যাংকশাল আদালতে পার্থের জামিন মামলার শুনানি ছিল, কিন্তু পরবর্তী শুনানি কোন এজলাসে হবে তা স্পষ্ট না হওয়ায় আপাতত ঝুলে থাকল সিবিআইয়ের মামলায় পার্থর জামিনের আর্জি। বর্তমানে ব্যাংকশাল আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে সিবিআইয়ের মামলাগুলি চলছে। ইডির মামলাগুলি চলছে একই আদালতে বিচারক শুভেন্দু সাহার এজলাসে। বুধবার পার্থের জামিনের আর্জির শুনানি ছিল বিচারক মুখোপাধ্যায়ের এজলাসে। সেখানে শুনানির শুরুতেই ইডি আবেদন জানায়, মামলাটি বিচারক সাহার এজলাসে সরানো হোক। বস্তুত, নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে সিবিআই এবং দুর্নীতির সঙ্গে সম্পর্কিত আর্থিক কেলেঙ্কারির তদন্ত চালাচ্ছে ইডি। সে ক্ষেত্রে ইডির বক্তব্য, মামলাগুলি একে অপরের সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণে সেগুলি একই এজলাসে শোনা হোক। ইডির আর্জি শোনার পর আগে এই বিষয়টির নিষ্পত্তি করতে চায় আদালত। বিচারক মুখোপাধ্যায় জানান, পরবর্তী শুনানি কোন এজলাসে হবে সেটি আগে স্থির হোক। আগামী 22শে নভেম্বর এই বিষয়ে শুনানি হবে ব্যাংকশাল আদালতে বিচারক মুখোপাধ্যায়ের এজলাসে। ফলে পার্থের জামিনের আবেদনের শুনানি আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। প্রায় 2.5 বছর আগে নিয়োগ দুর্নীতির অভিযোগে 2022 সালের 22শে জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল তাকে। পার্থের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি। টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ 21,90,00,000 টাকা উদ্ধার করে ইডি। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও। নিয়োগ দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে 2022 সালের 23শে জুলাই পার্থ এবং অর্পিতাকে গ্রেফতার করেছিল ইডি। এরপরে ওই বছরেরই 27শে জুলাই বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটস আবাসনে অর্পিতার নামে থাকা
একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে মোট 27,90,00,000 টাকা নগদে উদ্ধার করে ইডি। সঙ্গে প্রচুর টাকার গয়না। ইডির দাবি, অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে নগদে মোট 49,80,00,000 টাকা এবং 5,08,00,000 টাকার গয়না উদ্ধার হয়েছিল। সঙ্গে 7টি অন্য দেশের মুদ্রাও। গ্রেফতারির পর থেকে একাধিকবার জামিনের জন্য আবেদন জানিয়েছেন পার্থ। কিন্তু জামিন এখনো অধরা। পার্থের জামিনের বিরুদ্ধে দুই তদন্তকারী সংস্থারই অন্যতম প্রধান যুক্তি হয়ে উঠে এসেছে, তিনি প্রভাবশালী। জামিনে মুক্তি পেয়ে গেলে তিনি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকে প্রভাবিত করতে পারেন বলে বারবার আদালতে জানিয়েছে দুই তদন্তকারী সংস্থার আইনজীবীরা।